আমি ডানলপে চাকরি করতাম, ডানলপ তো বন্ধ হয়ে গেল। দিন এনে দিন খাই, নাইট গার্ড ডিউটি করি, ছেলে আছে টোটো চালায়, সেইভাবে সংসারটা খুব কষ্ট বেশি দিয়ে চলছে। বছরের পর বছর ধুঁকতে ধুঁকতে চলা ডানলপ কারখানা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে বছর 15 হলো। বন্ধ হয়ে গিয়েছে এক সময়ের অনেক ডাকসাইটে ফ্যাক্টরি। পশ্চিমবঙ্গে কারখানা নেই, শিল্প নেই, চাকরি নেই। ভোটের আগে পথসভা থেকে টেলিভিশন ডিবেট গম গম করে আর্তনাদে। এই নির্বাচনে ইভিএম এর বোতাম টেপার সময় কি রাজ্যের শিল্পায়নের প্রশ্ন মাথায় থাকবে? শিল্প হিউজ ফ্যাক্টর, হিউজ। শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে গোটাটা হতে পারে না। আমি মনে করি যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আসা দরকার। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে। কেউ যদি পুঁজি না ধারলে তাহলে আপনার শিল্পটা আসবে কি করে? আমরা শিল্প পাচ্ছি না, ফলে আমাদের ভবিষ্যতের চাকরি অসুরক্ষায় ভুগছি। যদি ইন্ডাস্ট্রি বাড়তে থাকে তবেই তো মানুষ সেখানে চাকরি করবে, সেখানে কাজ পাবে এবং সেখানে তারা তাদের সেই নেক্সট জেনারেশন আবার চাকরির দিকে বা এডুকেশনের দিকে আসবে। গত 6 বছর ধরে পশ্চিমবঙ্গের জিডিপিতে শিল্পের অবদান মাত্র 16 থেকে 17%। 2017 থেকে 18 সালে রাজ্যের কর্মরত মানুষের 17.8% শিল্পের সঙ্গেই যুক্ত ছিল। 2023 থেকে 24 সালে সেটা আরও কমে দাঁড়িয়েছে 16.66%। 2023 থেকে 2024 সালেরই পরিসংখ্যান এ রাজ্যের কলকারখানার প্রায় 17%ই বন্ধ। দীর্ঘদিন ধরে একটা শিল্প সমৃদ্ধ রাজ্যকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। এখানকার যে শিল্পগুলোকে, সেই মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয়েছে 67 থেকে, যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো। সরকারি ব্যবস্থাটাকে কন্ট্রোল করতে লাগলো সিপিএম এবং কিছুটা সিপিআই। ফলে তাদের মূল টার্গেট ছিল শিল্পপতিরা, ব্যবসায়ীরা। শুরু হয়ে গেল শিল্পপতিদের ঘেরাও, মারধর, এখান থেকে পুঁজি পালাতে শুরু করলো। আর সেই সিপিএম যখন 77 থেকে 2011 পর্যন্ত 34 বছর ছিল, তখনও কিন্তু তাদের ভরসা হয়নি, কারণ বামপন্থী এই দলগুলোকে তারা খুব ভরসা করতো না, কারণ তারা ভয় পায় পশ্চিমবাংলাকে। পশ্চিমবাংলার নামটা নষ্ট হয়ে গেছে। 56,000 কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এই আমার বাড়ি যেখানে যাদবপুরে, এখানে সুলেখা, বেঙ্গল ল্যাম্প, কৃষ্ণা গ্লাস, অন্নপূর্ণা, ডাবর, একের পর এক কোম্পানি বন্ধ হয়ে সেখানে উচ্চ অট্টালিকা বাম আমলে তৈরি হয়েছিল। 1947-এর পরে ভারত সরকারে যারা বসেছেন তাদের উপর্যুপুরি পূর্ব ভারতের প্রতি পলিসি, সেটা লাইসেন্স রাজ হতে পারে, ওই ফ্রেট করিডোর, মাসুল সমীকরণ ইত্যাদি, কোথায় তারা ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করাবেন সেই নিয়ে তাদের যা ধারণা ছিল, তাতে করে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার ইতিহাসটা 77 থেকে শুরু হয়নি। ঠিক তার মধ্যে কোথাও শ্রমিক আন্দোলনের কিছু এক্সেস থাকতে পারে, কিন্তু বামফ্রন্টের আমলে শিল্প বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে, এটা ভুল কথা। শিল্পের ভূত বঙ্গ রাজনীতির পিছু ছাড়েনি। বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার সিঙ্গুরার নন্দীগ্রামের প্রকল্প বাতিল করতে বাধ্য হয়েছিল জমি আন্দোলনে, যে জমি আন্দোলনের ওপর ভর করে 2011 সালে বামেদের হটিয়ে সরকার গড়ে তৃণমূল। শুরু থেকেই রাজ্য থেকে শিল্প তাড়ানোর অভিযোগের মোকাবিলা করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সরকার নিজেদের শিল্প বান্ধব প্রমাণ করতে অনেক উদ্যোগ নিয়েছে। বিজনেস সামিট হয়েছে, বেশ কিছু নতুন প্রকল্প হয়েছে, কিন্তু রাজ্যে শিল্পের জোয়ার আসেনি। পরিকাঠামোর উন্নয়ন যাতে দক্ষিণ এবং পশ্চিমের রাজ্যগুলো অনেক বেশি উন্নতি করেছে, সেখানে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ে। এটা অন্যতম কারণ। এখানে জমিতে মানুষের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ আমাদের যে ল্যান্ড পপুলেশন রেশিও, সেটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় অনেক কম। ফলে আমরা অনেক বেশি জমি এক লপ্তে দিতে পারি না। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে কিন্তু জমির অভাব নেই। আমরা পিছিয়ে পড়ছি কারণ দক্ষ শ্রমিক করার যে ব্যবস্থা, অর্থাৎ পলিটেকনিক থেকে শুরু করে যে কারিগরি দক্ষতার জন্য যে কলেজ ইত্যাদি, তাতে পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলো আমাদের থেকে অন্তত 10 গুণ বেশি এগিয়ে আছে। বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। 84 লক্ষ আবেদন জমা পড়েছে বেকার ভাতার জন্য। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের তুলনায় অবশ্য পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কম। দেশে যেখানে বেকারত্বের হার 4.8%, পশ্চিমবঙ্গে সেটা 3.6%। তবে এ রাজ্যে কর্মরত যুবক যুবতীদের একটা বড় অংশই গিগ শ্রমিক।
দেশের সবচেয়ে বেশি গিগ শ্রমিক এ রাজ্যে। অসংগঠিত ক্ষেত্রেও বিপুল সংখ্যক মানুষ কাজ করছেন। কেন্দ্রের শ্রম পোর্টালে নাম তুলেছেন পশ্চিমবঙ্গের প্রায় 3 কোটি অসংগঠিত শ্রমিক। এ রাজ্য থেকে যে কত ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরে চলে যান তার কোনো হিসেব নেই। সংখ্যাটা 40 লক্ষের বেশি হলে অবাক হওয়ার কিছু নেই। ডানলপের মতো পুরনো শিল্পাঞ্চলগুলো ঘুরলে দেখা মেলে সুগতদের মতো যুবকদের, যাদের বাবা কাকারা একসময় কারখানায় মজুরি খেটেছেন। সুগতদের অবশ্য সেই সুযোগ হয়নি, বেছে নিতে হয়েছে অসংগঠিত ক্ষেত্রের অসুরক্ষিত অনিশ্চিত জীবিকাকে। এখানে মানে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আমাদের ডানলপের, কাজকর্ম নেই। আমাকেও এখন টোটো চালিয়ে খেতে হচ্ছে, নিয়ে এসে এখানে কোনো কর্মসংস্থান নেই। তো প্রথম কথা, এখানে একটা কর্মসংস্থান হলে খুবই সুবিধা। আমার মতো অনেক ছেলে আছে এখানে যারা টোটো চালিয়ে খায়। ডানলপ যদি এখানে চালু থাকতো তাই এখানকার অবস্থাটাই পুরোই চেঞ্জ থাকতো, কেননা এতটাই খারাপ অবস্থা এখানে। মানে কারো বাড়িতে কোনো রকম কাজকর্ম নেই, সব কাজ করতে গেলে বাইরেই যেতে হচ্ছে। পশ্চিমবঙ্গে এখনো বেশিরভাগ মানুষই কৃষির সঙ্গে যুক্ত, তবে রাজ্যের জিডিপিতে কৃষির অবদান মাত্র 9.81%। পশ্চিমবঙ্গের জিডিপিতে 51%-এরও বেশি আসে সার্ভিস সেক্টর থেকে, কিন্তু শিল্প ও কৃষির তুলনায় সার্ভিস সেক্টরে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কম। তাই শিল্পের ভূত পিছু ছাড়ে না। শুধুমাত্র সরকারি চাকরির ভরসায় মানে একটা গোটা প্রজন্মকে ছেড়ে দেওয়া যেতে পারে না। জনসংখ্যা যেভাবে বাড়ছে, গভর্নমেন্ট সেক্টরে স্বাভাবিকভাবেই সমস্ত যারা পাস গ্র্যাজুয়েট তাদেরকে তো নিশ্চয়ই সব গভর্নমেন্ট সেক্টরে অ্যাকোমোডেট করা সম্ভব না। একটা উন্নয়নশীল দেশ আমাদের এখন, সেটার থেকে যদি উন্নত দেশের দিকে নিয়ে যেতে হয় সেখানে শিল্প খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে ফ্যাক্টরির যারা কাজকর্ম করছে তাদেরই তো না, এই ফ্যাক্টরির পাশে একটা পুরো ইকোনমিক জোন তৈরি হবে, সেখানে খাবারের দোকান বসবে, সেখানে হোটেল, বাড়ি ভাড়া, অটো, টোটো, একটা ইকোনমিক জোন বসে যায়। কিন্তু শিল্প এলেই কি চাকরি হবে? বড় শিল্প গোটা পৃথিবীতেই কিন্তু ক্ষয়িষ্ণু এক ধরনের প্রয়াস। অর্থাৎ আপনি এখন নতুন যত শিল্প, তাতে কিন্তু পুরনো আমলের ধরুন কলকারখানায় কিংবা গাড়ি তৈরির ফ্যাক্টরিতে যত হাজার হাজার মানুষ কাজ করতেন, শিল্প নগরীতে যেমন হাজার হাজার মানুষ কাজ করতেন, এই ধরনের শিল্পের উৎপাদনের সম্ভাবনা কিন্তু কমে গিয়েছে সারা পৃথিবীতেই। অর্থাৎ এখন যেগুলো উৎপাদন হয় সেগুলোর অনেকটাই ভীষণ রকম টেকনোলজি নির্ভর, ফলে মানুষের প্রয়োজন কমেছে একদিকে। কলকারখানার ধোঁয়ায় পশ্চিমবঙ্গের আকাশ না ঢাকলেও তৃণমূল সরকারের আমলে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎপাদন এবং কর্মসংস্থান বেড়েছে বলেই দাবি। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে এ রাজ্যে 53 লক্ষেরও বেশি এমএসএমই ইউনিট চলে। ওদিকে আবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী 1,35,00,000 মানুষ অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সঙ্গে যুক্ত। ভারত সরকারের তথ্য বলছে ক্ষুদ্র এবং কুটির শিল্প অর্থাৎ এমএসএমই এই সেক্টরে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম। বড় শিল্প যেটা সিগনিফিকেন্টলি এই মুহূর্তে, যদি আপনি আইটি সেক্টরকে ধরেন, যেখানে একলপ্তে বেশ খানিকটা জব জেনারেশন হয়, র মেটেরিয়াল যেখানে যুক্ত সেই শিল্পের কথা ভাবুন। টাটা মেটালিক্স তাদের সবচেয়ে বড় ইউনিট ছিল জামশেদপুরে, জামশেদপুর থেকে টাটা মেটালিক্স উঠে আসলো খড়গপুরে, আজকে সেখানে রমরম করে চলছে। টাটা মোটরস গ্রুপের এমডি তিনি নিজে মমতা ব্যানার্জিকে মিট করেছিলেন এবং তিনি জানিয়েছেন যে এ রাজ্যের বুকে তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি করার জন্য প্রস্তুত রয়েছেন। অর্থাৎ যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে এ রাজ্য থেকে টাটা চলে গিয়েছিল বলে প্রচার, সেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি তারা এখানে পুনরায় স্থাপন করতে চাইছেন। তবে বিরোধী প্রচার থামছে না। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই। বিজেপি হোক বা সিপিএম, ইস্তাহারে শিল্পায়নের প্রতিশ্রুতি। আমাদের আশা ছিল যে তৃণমূল কংগ্রেস অন্তত শিল্পায়নটা করতে পারবে, কিন্তু ব্যর্থ হলো অনেকগুলো কারণে। তাই আমাদের প্রথম কাজ হবে শিল্পপতিদের ভয় কাটানো, বড় বেশ কিছু বৃহৎ শিল্পকে নিয়ে আসা, আর সবচেয়ে বড় কথা আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমই, যার উপরে কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সেগুলোকে মডার্নাইজ করা, আরও ভালোভাবে গড়ে তোলা। কারণ বৃহৎ শিল্পের চেয়ে এই এমএসএমইতে কিন্তু কর্মসংস্থান অনেক বেশি হয়। সাস্টেইনড ডেভেলপমেন্টের রাস্তায় হাঁটতে গেলে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করাতেই হবে। সেটা সাধারণ মানুষের কনসেনসাসের ভিত্তিতে জমির উপরে দাঁড়িয়ে জমি নিয়েই করতে হবে, আকাশে হবে না। দ্বিতীয়ত সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে ধরে একটা স্টেবল সার্ভিস সেক্টর গ্রো করাতে হবে। 23 ও 29 এপ্রিল রাজ্যে ভোট। পশ্চিমবঙ্গ কি
শিল্পের জন্য ভোট দেবে?